আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে কৃষকদের নিয়ে। তো অধিকাংশ সময় দেখা যায় যে কৃষকের উপর নানান ধরনের যে বিপজ্জনক যে বিপদগ্রস্ত হয়, যে বিপদ যে সম্মুখীন পড়ে, নানান ধরনের ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে, যে বিভিন্ন রকমের কৃষকরা আছে নানান রকমের ক্ষতির মধ্যে পড়ে এই বিষয় নিয়ে। তো অনেক সময় অনেক দেশের থেকে দেখা যায় যে কৃষকের উপরে সেই দেশের যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী কৃষকের উপরে একটা আস্থা রাখে যে কৃষকের উপরও অন্য রকমের একটা চাহিদা প্রভাব ফেলে। কৃষকের সুদিনটা দুঃখের দিনটা এগুলা কিন্তু নির্দেশনা করে, দেখাশোনা করে যে কৃষকের মান ভালো করার জন্য তাদেরকে সুদৃষ্টি রাখা, এরকম বিভিন্ন বিভিন্ন রকমের আকিদার দিক দিয়ে চাহিদার দিক দিয়ে অন্য অন্য রাষ্ট্রের যে সরকারগুলো আছে এরা কিন্তু কৃষকের যে একটা মানে সুদিনগুলা একটা যাচাই বাছাই করে। তো অনেক সময় দেখা যায় অনেক দেশের কৃষকের উপর কিন্তু এইগুলা দেখে না, অনেক সময় অনেক দেশের কৃষকের উপর কোনো তাদের একটু খেয়াল খোঁজ খবর এগুলা কিন্তু নেয় না। তো অথচ দেখা যায় হাজার হাজার দেশগুলোতে আছে যে কৃষকের কৃষকের যে মূল চাহিদাটা যে তাকে ফসল ফলানো, ভালো ক্ষেত খামার করা, এইগুলাই কিন্তু তারা মানে করে থাকে, চর্চা করে থাকে। আর অধিকাংশ দেশের যে সরকারগুলা আছে তারা কিন্তু দেখে যে আগে কৃষকের যে ভালো দিকটা যাচ্ছে কি ক্ষতির দিকটা যাচ্ছে এটা কিন্তু যাচাই বাছাই করে। কারণ কি, তারা বোঝে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। তো সাধারণত আমার দেশের কথাই নিয়ে আমি আলোচনা করব। তো আমার দেশে যে এই যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ বলা হয়, তো এই সোনার বাংলাদেশের ভিতরে এক নম্বরে হাত হচ্ছে কৃষকের। তো অন্য অন্য যে মানে কাজগুলো আছে এগুলার থেকে সর্বোন্নত মানের কাজগুলো আছে কৃষকই কাজবাজ। যে কৃষক যে এই দেশে যে কৃষকের কারণে কিন্তু দেশের নামটা ফুটে উঠেছে। কারণ এই সোনালী আঁশ পাট, তারপরে ধানগুলো আছে, মৎস্য চাহিদা আছে, মৎস্য খামারগুলো যেগুলো আছে, গবাদি পশুগুলো আছে, কৃষি যেগুলো আছে সেগুলা থেকে নিয়ে কিন্তু এক নম্বর আকিদা, এক নম্বর চাহিদা হচ্ছে কৃষকের কারণেই বাংলাদেশের নামটা ফুটে উঠেছে। কারণ কি, কৃষকের হাত দিয়ে অনেক রকমের ফসল ফলে। তো এই যে আমাদের সোনার বাংলাদেশে যেটা নাম বলা হয় বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ চেনে যে বাংলাদেশে সোনালী আঁশ ফলানো হয়, বিভিন্ন ফসলাদি ফলানো হয়। তো এই যে বাংলাদেশের দিক থেকে আমি যদি একটু ভালো দিক থেকে তাকাই, কিংবা ভালো দিক থেকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের কৃষকরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজবাজ করে থাকে। তো এই যে কৃষকের কাজবাজ করে তার পিছনে কিন্তু ওকে একটা উন্নত মানের চাহিদা তারা চেয়ে থাকে কিংবা তাকিয়ে থাকে সরকারের দিক দিয়ে। অথচ দেখা যায় বিভিন্ন বন্যার সময়, বিভিন্ন মানে ঝড় তুফানের সময় অনেক সময় অনেক রকমের ফসলাদি নষ্ট হয়ে যায়, বিভিন্ন বন্যাতে অনেক ফসলাদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, ডুবে যায়। অথচ এই সব ক্ষতিপূরণ কিন্তু সরকার দেওয়া উচিত। কারণ কি, যে এই কৃষকের দ্বারা কিন্তু এই দেশ চলে। তো বিভিন্ন মাল জিনিস আদান প্রদান করানো হয় এই কৃষকের মাল জিনিস নিয়ে। তো এই জন্য এই কৃষকের মাল জিনিস যখন ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে গভর্নর আছে, এদেশের যে সরকার আছে, এরা কিন্তু দায়ভারটা নিতে হবে। কারণ কি, যে তাদের উপরে যদি এই শান্তির ফয়সলাটা যদি না করা হয়, তাদের ক্ষয়ক্ষতির যদি দায়ভারটা না নেওয়া হয়, তাহলে তারা কিন্তু পরবর্তীতে যে ফসল ফলানো সেই উদ্যোগটা তাদের থেকে হারিয়ে যায়। আর বিশেষ করে তাদের যে অর্থ সংকট এটা কিন্তু দেখা যায়। তো এই জন্য অনেক সময় অনেক জায়গায় দেখা যায় কৃষি অফিসাররা এসে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। তো সরকার থেকে যদি 50-100% ক্ষতিপূরণ দিয়েছে যে অমুক জেলায় এত পার্সেন্ট কৃষক আছে, এত পার্সেন্ট কৃষকের এত পার্সেন্ট অর্থ দেওয়া হলো, তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো। অথচ দেখা যায় যার হাতে দেওয়া আছে সে 50% দিচ্ছে, আবার এই 50% যার হাতে দিচ্ছে সেই 50% আবার সেখান থেকে আবার দেখা যাচ্ছে 30% আসতেছে, 20% সে রেখে দিচ্ছে। এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে মূল যে কৃষকগুলো আছে
তারা কিন্তু এই ক্ষতির যে একটা মানে পার্সেন্ট পাচ্ছে, সেই ক্ষতি পার্সেন্টটা কিন্তু তাদের হাত থেকে আসতেছে না। যারা এই যে লাস্ট পর্যন্ত 30% আসে, 70% কিন্তু উপরেই থেকে যায়। তো অনেক কৃষি অফিসাররা এরা কিন্তু খেয়ে দেয়, অনেক চেয়ারম্যান মেম্বাররা এরাও কিন্তু খেয়ে দেয়। মূলত কৃষকেরা কিন্তু 30% পায় না। 30% যদি লাস্টে থাকে তাহলে দেখা যায় যে একটা লিস্ট করা হয়। এই লিস্ট করা অনুযায়ী দেখা যাচ্ছে যে মূল কৃষক যদি 100 লিস্ট করা হয়, তাহলে মূল কৃষক থাকে 20 জন, আর 80 জন থাকে কিন্তু ফ্যাক অন্য অন্য মানে পেশাদারি লোকজন কিন্তু থাকে। তো আমার চোখের সামনে অনেক লোকজন দেখেছি, আমি অনেক জায়গা দেখেছি, আমি কে দোষ দিব না, আমিও দেখেছি যে কৃষক যদি 20 জন উপস্থিত থাকে, তাহলে 50-60 জন অন্য অন্য পেশাজীবী মানুষজন থাকে, তারা কিন্তু এই পার্সেন্টগুলো পায়, অথচ তারা কিন্তু এই কৃষি কাজকাম করে না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখি না। যারা এই যে টাকা পয়সা দিচ্ছে, এর থেকে কিন্তু অনেক রকমের টাকা পয়সা মেরে খাওয়া হয়। তো এই চাহিদা মানে যে কৃষকের যে চাহিদাটা থাকলো, এটা কিন্তু তারা পরিপূর্ণ পেল না। আর যদিও পেলো, তাই একজন যদি পায়, অন্য অন্য পেশাজীবী মানুষ 20% পেয়ে যায়। তো এই জন্য এই কৃষকের উপর প্রাধান্য দেওয়া, কারণ কি কৃষক যদি এই দেশে ফসল না ফলায়, তাহলে এই বিভিন্ন রকমের টাকা পয়সা ইনকাম করে লক্ষ কোটি টাকা পয়সা যদি মাসে ইনকাম করা হয়, আর যদি ওই দেশের কৃষকে যদি কোনো ফসল না ফলায়, তাহলে আপনি খাবেন কি? মূল পয়েন্ট আছে, আপনি খাবেন কি? আপনি কি চাষ করবেন আর বাইরের রাষ্ট্রে কি আমদানি রপ্তানি করে খাবেন? তো এ দেশের থেকে যদি কৃষকে যদি সুফসল না ফলা হয়, ধান চাল গম যেটা আছে, মাছ, এই গরু বাছুর যে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে কৃষি মানে কর্মসূচিতে, এইগুলো যদি কোনো কৃষকে যদি সঠিক মতন আদায় না করে, তাহলে এ দেশের মানুষ কিন্তু অধিকাংশ সময় না খেয়ে মারা যাবে। এভাবে কিন্তু হয়। তো এই দেশে যে কৃষক আছে, এদের উপরে আমরা প্রাধান্য দিব। আর একটা কৃষক যদি দেখা যাচ্ছে একটু মানে দুর্বল হয়ে পড়েছে, তাকে আমরা একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবো, যাতে করে সে সবল হয়, পরবর্তীতে যাতে সুন্দরভাবে যে কৃষি কাজগুলো আছে সেগুলো করতে পারে, সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য রাখবো। তা লক্ষ্য না করে কিন্তু একটা কৃষক যখন একটু বিপদগ্রস্ত হয়, তাকে কিন্তু কারোটি বিপদগ্রস্তের মধ্যে ফেলাই দিই আমরা। তো এই জন্যে আমরা একজনের পিছনে লাগবো না। আর বিশেষ করে এ দেশের সরকারকে আমি বলতে চাই যে এই বিশেষ করে বাংলাদেশের কৃষকের উপর একটু সুনজরদারি করা, আর যাহাতে করে এই যে যারা মেরে খাচ্ছে কৃষকের যে মাল জিনিস টাকা পয়সা যেগুলো পার্সেন্ট হিসাবে মেরে খাচ্ছে, এইগুলো কিন্তু কঠোরদারি শাস্তির আওতায় নিয়ে যেতে হবে। আর বিশেষ করে এই কৃষকে যাতে পায়, সেই বিষয়গুলো মানে সুদক্ষ লোকজন নিয়োগ করতে হবে, যাহাতে করে কৃষকে পরিপূর্ণ যে চাহিদাটা আছে সেটা পায়, আর তাদের একটু ভালোবাসা সহানুভূতি দেখানো যায়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাল্লাহ।